প্যালেস্টাইন থেকে পাকিস্তান, যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য, আপনি কি জানেন কি কি ঘটেছে গত ৪৮ ঘন্টায়? ভূরাজনীতি থেকে অর্থনীতি, বিশ্বজুড়ে গত ৪৮ ঘন্টায় ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদগুলো এক নজরে জেনে নিন আজকের চলতি হাওয়ায়। প্যালেস্টাইনে চলমান ইসরায়েলি আগ্রাসন মোড় নিয়েছে নতুন দিকে। অবরোধ ভেঙে গাজার দিকে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজায় ঢোকার আগেই ফ্লোটিলার ৪২টি নৌযানকে জব্দ করে ৪৭০ জনেরও বেশি আরোহীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ইতিমধ্যে আটককৃত ফ্লোটিলায় থাকা ৪ অধিকার কর্মীকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ফ্লোটিলা থেকে আটক বাকিদেরকেও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। সুমুদ ফ্লোটিলা আটকে দেওয়ার প্রতিবাদে ২ আগস্ট ইতালিতে সাধারণ ধর্মঘট চলেছে। ১৫,০০০ মানুষের বিক্ষুব্ধ স্লোগানে মুখরিত হয়েছে স্পেনের বার্সেলোনা। সুমুদ ফ্লোটিলা ও প্যালেস্টাইন যখন আবারও ওয়ার্ল্ড অ্যাটেনশনে, ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পটলাইট টেনে নিলেন নিজের দিকে। তিনি হামাসকে ২০ দফা দাবি মেনে নিয়ে সমঝোতায় আসার শান্তি প্রস্তাবে সম্মত হতে কড়া ভাষায় হুমকি দিয়েছেন। ওয়াশিংটন সময় রবিবার সন্ধ্যা ৬:৩০টার আগে হামাস যদি চূড়ান্ত সিদ্ধান্ত দিতে না পারে তবে সব ধরনের বিপদ নেমে আসবে বলে হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই হুমকির পর গাজা যুদ্ধে সিজফায়ার ঘটার গুঞ্জন শুরু হয়েছে সারা বিশ্বে। হামাস এই হুমকির পরপর ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী সকল ইসরায়েলি বন্দীকে মুক্ত করে দেবার ঘোষণা দিয়ে ট্রাম্পের যুদ্ধ বন্ধের পরিকল্পনার বিস্তারিত আলোচনায় অংশ নিতে রাজি হয়েছে। ধমক দিয়ে ট্রাম্প কি তবে ঐতিহাসিক এই সিজফায়ার ঘটিয়ে নায়ক বনে যাচ্ছেন? হামাসই বা কেন এত সহজে সমঝোতা করতে চাইছে? আপনার মতামত জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে। এদিকে গত ২ অক্টোবর যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে একটি ইহুদি উপাসনালয়ের বাইরে ঘটেছে সন্ত্রাসী হামলার ঘটনা। এই হামলার ঘটনায় সুনির্দিষ্টভাবে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে পুলিশ এবং নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা এটি ছিল লোন উলফ অ্যাটাক। এই হামলায় ২ জন ইহুদি নিহত হয়েছেন। বিশ্লেষকরা এই হামলার ঘটনাকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে তৈরি হওয়া অ্যান্টিসেমিটিজমের প্রভাব হিসেবে দেখছেন। ম্যানচেস্টারের এই হামলা পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। পশ্চিমা দেশগুলোর প্রধান নিরাপত্তা চ্যালেঞ্জ এখন আর কেবল বহিঃশত্রু বা আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক নয়, বরং অভ্যন্তরীণভাবে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে ওঠা ব্যক্তি বা লোন উলফ হামলাকারীরাই পশ্চিমা দেশগুলোর জন্য দিন দিন হুমকি হয়ে উঠছে। তবে এই সংঘাতের জেরে পশ্চিমা সমাজে ইসলামোফোবিয়া এবং ইহুদি বিদ্বেষ উভয়ই বাড়ছে। চলুন এবার মনোযোগ দেই ইউক্রেন রাশিয়া যুদ্ধে। রাশিয়া সম্পূর্ণ নতুন কৌশলে ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরু করেছে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধরে ধরে হামলা করা শুরু করেছে রাশিয়া। ২ ও ৩ অক্টোবর ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড, রেলওয়ে এবং গ্যাস স্থাপনা লক্ষ্য করে ব্যাপক পরিমাণে রাশিয়ান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলে। এই হামলাগুলো ইঙ্গিত দিচ্ছে শীত আসার আগেই রাশিয়া ইউক্রেনীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ও সামরিক সক্ষমতাতে আঘাত হানতে চায়। পরিস্থিতি যখন এমন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য গোয়েন্দা সহায়তার হাত বাড়িয়েছে। অন্যদিকে পোল্যান্ড ও এস্তোনিয়ার আকাশসীমায় রুশ ড্রোন এবং বিমান প্রবেশের ঘটনায় সামরিক জোট ন্যাটো নিজেদের পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে। একই সাথে রাশিয়ার প্রতি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও উঠে এসেছে ন্যাটোর এই আলোচনায়। এদিকে যুক্তরাষ্ট্রে ২ আগস্ট থেকে হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং হোয়াইট হাউসের মধ্যে বাজেট বিল পাশ নিয়ে কোনো ঐক্যমত্য না হওয়ায় শাটডাউন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে বহুবার দেখা গেছে বাজেট নিয়ে কংগ্রেস এবং প্রেসিডেন্টের মতানৈক্য হলে সরকারের একটি বড় অংশ বন্ধ হয়ে যায়। একে শাটডাউন বলা হয়। এতে প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। শাটডাউনের কারণে আমেরিকার বাণিজ্য বিভাগ, শুল্ক ও সীমান্ত সুরক্ষার মতো সংস্থাগুলোর কার্যক্রমে ধীরগতি দেখা যাওয়ায় বৈশ্বিক সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে দেখা যাচ্ছে নানা রকম সংশয়। এই শাটডাউন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতেও আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যখন তার বাজেট নিয়ে লড়াই করে এবং তার প্রেসিডেন্ট মিত্রদের থেকে দূরে সরে যায়, তখন এক ধরনের ক্ষমতার শূন্যতা তৈরি হয়। অনেকেই মনে করছে এই শূন্যতা চীন, রাশিয়া এবং ইরান সহ অন্যান্য বৈশ্বিক শক্তিগুলোর দ্বারা দ্রুত পূরণ হতে পারে। তবে আন্তর্জাতিক অংশীদাররা যে এখন আর ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিতে ভরসা রাখতে পারছেন না, তা এই ঘটনায় একেবারে সামনে চলে এলো। অর্থনৈতিক শাটডাউন হোক বা আকস্মিক পররাষ্ট্রনীতির পরিবর্তন, অস্থিরতার কারণে যে বৈশ্বিক চুক্তি, বাণিজ্য আলোচনা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো বিষয় আমেরিকার উপর থেকে বৈশ্বিক পরাশক্তিগুলোর আস্থা উঠে যাচ্ছে, তা এখন দিবালোকের মতো পরিষ্কার। ফিরছি এশিয়ায়। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে বর্তমানে তীব্র সরকার বিরোধী বিক্ষোভ ও সংঘাত চলছে। ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ৩ অক্টোবর পর্যন্ত চলমান ছিল। পরিস্থিতি এখনও উত্তপ্ত হয়ে আছে। এই অস্থিরতার মূলে রয়েছে অর্থনৈতিক সংকট এবং স্থানীয় রাজনৈতিক অভিজাতদের অতিরিক্ত সুযোগ সুবিধা নিয়ে জনগণের তীব্র অসন্তোষ। এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে জম্মু কাশ্মীর যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি বা JAAC, যা মূলত ব্যবসায়ী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সংগঠন। বিক্ষোভকারীদের প্রধান দাবি
সরকারি আমলা, রাজনীতিবিদ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দ অতিরিক্ত সুযোগ সুবিধা অবিলম্বে বাতিল করতে হবে। জেএএসি সরকারের কাছে মোট ৩৮টি দাবি উত্থাপন করেছে, যার মধ্যে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান এবং বড় অবকাঠামো প্রকল্প চালুর মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত। ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভের কারণে অঞ্চলটিতে ধর্মঘট পালিত হয়েছে, যা কয়েকটি জেলার কার্যক্রম পুরোপুরি অচল করে দিয়েছে। বিক্ষোভকারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষে ৩ অক্টোবর পর্যন্ত সরকারি হিসাবে পুলিশ সহ নিহত হয়েছেন অন্তত ৯ জন। যদিও বিক্ষোভকারীদের দাবি এই সংখ্যা ১৫ বা তারও বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রেখেছে এবং জনগণকে গুজবে কান না দিতে অনুরোধ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিক্ষোভকারীদের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং সমস্যা সমাধানের জন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। এই চলমান অস্থিরতা গত প্রায় ১৫ বছরের মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ঘটা সবচেয়ে বড় গণবিক্ষোভের ঘটনা। বিশ্বজুড়ে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার কারণে এশিয়াতে সামরিক ও অর্থনৈতিক জোটের নতুন সমীকরণ তৈরি হচ্ছে। ২ অক্টোবর সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি সম্ভাব্য সামরিক ও প্রতিরক্ষা চুক্তি নিয়ে বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি হয়। এই চুক্তিটি সৌদি আরবের পারস্য উপসাগরীয় কৌশলকে পুনর্গঠন করবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চুক্তি হতে যাচ্ছে। অন্যদিকে ২ অক্টোবর অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনি সই করেছে একটি নতুন প্রতিরক্ষা চুক্তিতে। চুক্তিটিকে ওই অঞ্চলের চীনের প্রভাব মোকাবেলার একটি কৌশলগত প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। যদিও এখন পর্যন্ত পাপুয়া নিউগিনি চীনের সঙ্গে সম্পর্ক উষ্ণ রাখার কথাই জানিয়েছে, তবু ধারণা করা হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো নিজেদের সুরক্ষার জন্য বহুমুখী কৌশল গ্রহণ করছে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ এই ঘটনাগুলো নিয়ে আপনি কি ভাবছেন? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।